10,000+ সদস্যের একটি বিশাল পরিবার। এক্সিস্ট সবসময় বাংলাদেশের ডেন্টাল স্টুডেন্টদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন অনলাইন ওয়ার্কশপ, লাইভ সেশন, বিভিন্ন কম্পিটিশন কিংবা হ্যান্ডস অন ট্রেনিং এবং অভিজ্ঞ টিচারদের দ্বারা মেম্বারশিপ প্রোগ্রামের মাধ্যমে কাজ করে যাচ্ছে নিরবচ্ছিন্নভাবে। কম্পিটিশন থেকে মনে পড়লো, আমাদের এক্সিস ডেন্টাল স্কুলে অলরেডি কিন্তু চলছে দ্য নেমোনিশিয়ান কম্পিটিশন। আমাদের মেডিকেল লাইফের যত মুখস্থ বিষয়গুলো রয়েছে সেগুলো সহজে নেমোনিকের মাধ্যমে মনে রাখা কিন্তু একটি অভিনব স্ট্র্যাটেজি। তাই দেরি না করে ঝটপট আপনার বানানো নেমোনিক্সটি ড্রপ করে দিন আমাদের ফেসবুক গ্রুপে, আর বিজয়ী হয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আর যদি বিজয়ী নাও হতে পারেন, তাও আপনার নেমোনিকটি কিন্তু অন্যকে শেখার সুযোগ করে দিয়ে তাদের জীবন কিছুটা সহজ করায় আপনার ভূমিকা তো থেকেই যাচ্ছে। আহ, ওকে, এবারে আসি আমাদের টপিকে। এক্সিস্টেন্সিয়াল স্কুলের অগ্রগতির ধারাবাহিকতায় আজকে আমাদের আরো একটি বিশেষ আয়োজন। আমরা যখন আমাদের পেজে আজকের সেশনটির পোস্টার ড্রপ করি, আপনাদের সবার শত শত কমেন্টই প্রমাণ করে দেয় আপনারা সবাই কতটা আগ্রহী আজকের সেশনটি নিয়ে। সো ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ সেশন, এমপিএইচ ইন ইউকে আফটার বিডিএস। সো সংশ্লিষ্ট বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত আমাদের কমেন্ট সেকশনে ড্রপ করে দিন। নিশ্চয়ই আমাদের যিনি আজকের গেস্ট তিনি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সো দেরি না করে আমরা মুভ অন করি আমাদের আজকের সেশনে। আমাদের সাথে আজকে আরো হোস্ট হিসেবে থাকছেন। আমি সাবরিনা আফরিন জুই, ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সেশন 2021-22। আজ আমরা কথা বলবো স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথ নিয়ে। আমরা জানি বিডিএস শুধু একটি কোর্স নয়, ইটস আ জার্নি। তবে কেমন হবে সেই জার্নির পরবর্তী ধাপগুলো, কেমন হবে আমাদের ক্যারিয়ার, সেটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন কাজ করে। সেই সকল কনফিউশন দূর করতে আজকে এক্সিস্টেন্টাল স্কুলের বিশেষ আয়োজন, যেখানে আমরা কথা বলবো ইউকেতে বিডিএস পরবর্তী হায়ার স্টাডিজ অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে। এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলতে যিনি উপস্থিত আছেন, তিনি প্রমাণ করেছেন সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম একজন মানুষকে তার স্বপ্নকে বাস্তবায়নে রূপান্তরিত করতে পারে। তিনি রিসেন্টলি বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে এমপিএইচ সম্পন্ন করেছেন। তার জার্নি আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। চলুন আর দেরি না করে স্বাগত জানাই আজকে আমাদের অনারেবল গেস্ট ডক্টর জিহাদুল হক রিমন ভাইয়াকে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এন্ড থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে জুই আপু, নাইমুল ভাই, এভরিওয়ান, এন্ড এক্সিস ডেন্টাল স্কুল সবাইকে যারা জয়েন করতেছেন তাদেরকে। আমি রিয়েলি অনার্ড যে আমাকে এই সেশনে ইনভাইট করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমরাও অনেক কৃতজ্ঞ ভাইয়া আপনার প্রতি, আপনার এত ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদের জন্য কিছুটা সময় বের করার জন্য। সো ভেরি ওয়েলকাম ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হলো, আপনি বিডিএস কমপ্লিট করার পরে আপনি কখন ডিসিশন নিলেন যে আপনার আসলে অ্যাব্রাউডে বা ইউকেতে আপনি যাবেন? সো অ্যাকচুয়ালি বিডিএস কমপ্লিট করার আগে থেকেই আমার ডিসিশন নেওয়া। লাইক আমি যখন ফাইনাল ইয়ারে ছিলাম তখন থেকেই আমার প্ল্যানিং ছিল যে আমি হায়ার স্টাডির জন্য বাইরে যাব, বাট তখন প্ল্যান করা মানে লাইক পরিকল্পনা করা হয়নি প্রপারলি যে কিভাবে কি স্টেপ নিব। সো অনেকগুলো ল্যাকিং ছিল যে কোন স্টেপটা গেলে ভালো হবে। দেন হচ্ছে আমি আইসিডিডিআরবি তে জয়েন করি আফটার গ্রাজুয়েশন রিসার্চ ট্রেনিং হিসাবে। সো যখন জয়েন করি তখন আমার লাইক পাবলিক হেলথ রিলেটেড অনেকগুলা মোটামুটি একটা ভালো একটা নলেজ ক্রিয়েট হয়। দেন আমি হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট অনেক প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করি। তখন আমার কাছে মনে হয়েছে যে আমার নর্মাল এই শুধু বিডিএস করে আমি পাবলিক হেলথে ভালো করতে পারবো না, আমার একটা বড় একটা ডিগ্রি দরকার, হায়ার স্টাডি দরকার, মাস্টার্স দরকার। সো দ্যাট দ্যাট টাইম আমি রিসার্চ করা শুরু করি অ্যান্ড হায়ার স্টাডির জন্য লাইক অ্যাপ্লাই করা শুরু করি, ইউকে চুজ করি অ্যান্ড ইউকেতে আর কি হায়ার স্টাডির জন্য আসা হয় আমার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ডিসিশন নেওয়া আর কি, প্রবাবলি। ভাইয়া, ইন্টার্নের পর কি কি করব সেটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন থাকে। ইন্টার্নের পর আসলে কি কি অপশনস আছে দেশে এবং দেশের বাইরে? আচ্ছা, এটা আপু ডিপেন্ড করে আপনি হচ্ছে কোন লাইনে কাজ করবেন। যেমন আমরা সবাই ডেন্টিস্ট, এখানে যারা জয়েন করছেন সবাই ডেন্টিস্ট, আপনারা চাইলে ক্লিনিক্যাল সাইড যেতে পারেন, নন ক্লিনিক্যাল সাইড যেতে পারেন। বাট আমি হচ্ছে লাইক নন ক্লিনিক্যাল সাইডটা চুজ করেছি, কারণ হচ্ছে লাইক
যখন আমি জয়েন করি আইসিডি তে, তখন হচ্ছে জয়েন করার পর আমি দেখতে পারি যে বাংলাদেশ কিন্তু ডেভেলপিং কান্ট্রি, নট ডেভেলপ কান্ট্রি। সো এখানে অনেক রকমের মহামারী, অনেক রকমের ডিজিজ আছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে উইদাউট এনি ট্রিটমেন্ট। সো পাবলিক হেলথ এই সেক্টরে বড় একটা ভূমিকা পালন করে। সো আমার কোনো ডিগ্রি ছিল না। সো ইন দ্যাট টাইম আমার কাছে রিয়েলাইজ যে আমি যদি কিছু করতে চাই, আমার এই ডিগ্রিতে কিছুই হবে না। সো এর এর কারণে হচ্ছে আমি আপনার হায়ার স্টাডির জন্য আসি। And আপনি দেশে অনেক অপরচুনিটি আছে আপনার হচ্ছে, লাইক যখন আপনি শেষ করবেন ইন্টার্নশিপ, শেষ করার পরে আপনি হচ্ছে লাইক ইন্টার এখানে বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন হচ্ছে ব্র্যাকের অর্গানাইজেশন, আইসিডিডিআরবি, এনজিও। আপনি যদি নন ক্লিনিক্যাল সেক্টরে যেতে চান, এইসব অর্গানাইজেশনে আপনি ইন্টার্নশিপ করতে পারেন। এগুলা নন পেইড ইন্টার্নশিপ, বাট এখান থেকে করার পরে আপনি অনেক স্কিল গেইন করবেন, অনেক অনেক নলেজ গেইন করবেন, যেটা দিয়ে আপনি ফিউচারে আপনার যে কোনো কোনো হায়ার স্টাডির জন্য গেলে আপনি অনেক বড় একটা প্রেফারেন্স পাবেন। এন্ড বিভিন্ন ভলেন্টারি অর্গানাইজেশন আপনি কাজ করতে পারেন। যেমন আমি একটা অর্গানাইজেশন, একটা না দুইটা অর্গানাইজেশনে ছিলাম। একটা অর্গানাইজেশন নাম ছিল উদ্দীপনা সেবা সংস্থা। তো ওইটা হচ্ছে পথ শিশু, লাইক পথ শিশু যারা হচ্ছে প্রপার এডুকেশন, প্রপার খাওয়া দাওয়া টোটাল পায় না, তাদেরকে নিয়ে কাজ করা হয়। সো এইটা টোটালি রিসার্চ অর্গানাইজেশন না, বাট এখানে যখন আপনি কাজ করবেন, আপনি পাবলিক হেলথ, পাবলিক যে ডিমান্ড, এগুলো নিয়ে আপনি একটা একটা লাইক একটা খুব একটা আইডিয়া, ভালো একটা আইডিয়া পাবেন, যেখান থেকে আপনি পরবর্তীতে আপনার সিভিতে এটা লিখতে পারবেন। আপনি একটা পরবর্তীতে যদি আপনি মাস্টার্স অফ পাবলিক হেলথ করেন বা কোনো কিছু করেন, সেক্ষেত্রে আপনার এটা বড় একটা এফেক্ট ফেলবে। সো ইন্টার্নশিপের পরে যদি নন ক্লিনিক্যাল সেক্টর থাকতে চান, এগুলা করতে পারেন। এগুলো আপনার জন্য খুবই বড় কিছু একটা হবে আমি মনে করি এটা। আহ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আপনার কাছে আমাদের দর্শক বা আমরা জানতে চাই যে হায়ার স্টাডি বা হায়ার ডিগ্রি করার জন্য আপনি ইউকে বা কেন চুজ করলেন, আর বার্মিংহামই বা কেন? আচ্ছা, সো অ্যাকচুয়ালি বেসিক্যালি ইউকে চুজ করার অনেকগুলা কারণ রয়েছে। একটা হচ্ছে ইউকে এর যে স্টাডিটা, এটা হচ্ছে গ্লোবালি রিকগনাইজ। এখানে হচ্ছে অনেক ভালো ভালো মানের ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে গ্লোবালি রিকগনাইজড। এন্ড এখানে আপনার হচ্ছে মাস্টার্স এর কোর্সটা নর্মালি 1 ইয়ারের হয়ে থাকে, ম্যাক্সিমাম জায়গায় 1 ইয়ারের হয়। সো অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এখানে কস্টটা কস্টটা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি, অন্যান্য কান্ট্রি থেকে কস্টটা হচ্ছে তুলনামূলক একটু লাইক একটু কম। এন্ড এখানে যখন আপনি কাজ করবেন, সো আপনি যখন এখানে ইউকে তে যখন চুজ করবেন, সো এখানে আপনার অনেকগুলো ফিল্ড আপনার ওপেন হয়ে যাবে। এন্ড আমি বার্মিংহাম আমি দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, দুটো থেকে আমার অফার লেটার এসেছিল। একটা হচ্ছে বার্মিংহাম ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে আপনার ব্যাঙ্গলোর ইউনিভার্সিটি। বাট আমার বার্মিংহাম চুজ করার একটা রিজন ছিল, কারণ হচ্ছে এইখানে হচ্ছে আপনার লাইক এখানে জবের অপরচুনিটিটা তুলনামূলক ব্যাঙ্গলোর ইউনিভার্সিটি থেকে বেশি, কারণ ওই সাইটটা হচ্ছে আপনার একদম লাইক এটা কান্ট্রি সাইট। আর বার্মিংহামটা হচ্ছে একদম সিটি। বার্মিংহামকে বলা হয় সেকেন্ড লার্জেস্ট সিটি। লন্ডনের পরে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সিটি হচ্ছে বার্মিংহাম। তো এই কারণে আমার বার্মিংহামটা চুজ করা। অ্যান্ড ইউকে হচ্ছে যখন আপনি ইউকে থেকে একটা ডিগ্রি নিবেন, ইউকে ডিগ্রিটা যখন আপনি ইনকেস যদি বাংলাদেশে চলে যান, বাংলাদেশে ব্যাক করেন, এটা আপনার অনেক রেকগনাইজড হয়। লাইক আপনি যদি কোনো সংস্থা, ব্র্যাকের আর আইসিডিডিআরবি তে জবের জন্য অ্যাপ্লিকেশন করেন, আপনি অন্যান্য অন্যান্য যারা ক্যান্ডিডেট আছে ওদের থেকে বেশি প্রায়োরিটাইজ পাবেন। সো এইসব দিক চিন্তা ভাবনা করে আমার ইউকে চুজ করা, আর বার্মিংহাম চুজ করা হয়েছে কারণ এটা হচ্ছে লার্জেস্ট সিটি, আর এখানে আপনার জবের অপরচুনিটি তুলনামূলক অন্য জায়গা থেকে বেশি, এই কারণে অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইউকে তে হায়ার স্টাডিজ করার জন্য কি কি স্কিলস এন্ড কোয়ালিফিকেশন দরকার অ্যাজ আ বাংলাদেশি স্টুডেন্ট? ওকে, সো ইউকেতে হায়ার স্টাডি করতে গেলে আপনার যে একদম ম্যান্ডেটরি স্কিল লাগবে এরকম কিছু না। আপনার যদি আপনার উইদাউট স্কিলও আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপনি স্কিল বলতে গেলে আমি আপনাকে শুরুতেই যেটা বলেছি, আপনি এখানে বিভিন্ন ভলেন্টারি অর্গানাইজেশন আছে, ওগুলাতে আপনি, ওগুলা নন প্রফিট ভলেন্টিয়ার অর্গানাইজেশন, ওখানে আপনি কাজ করতে পারেন। এগুলা কাজ করলে আপনি এদের সম্বন্ধে একটা ইন ডেপথ ধারণা পাবেন। দেন আপনার এখানে অনেক রকমের কোর্স আছে, অনলাইন কোর্স, যেমন আমি এটা করেছিলাম, এডেক্স আছে, কোর্সেরা আছে। সো ওইখানে যদি আপনি অনলাইন কোর্স গুলা করেন, ওইখান থেকে আপনি যে পাবলিক হেলথ রিসার্চ রিলেটেড অনেকগুলো আইডিয়া পাবেন। এন্ড আফটার দ্য কমপ্লিটিং দ্য কোর্স, দে উইল গিভ ইউ আ সার্টিফিকেট। সো এই সার্টিফিকেট গুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল। অনেকে বলতে পারে এগুলো করে আমার তো কিছুই হবে না, বাট না, এগুলো যখন আপনি করবেন আপনার ভালো একটা স্কিল ডেভেলপ হবে। ধরেন লাইক আপনি আর প্রোগ্রামিং, এসপিএসএস এগুলো করতেছেন, শিখতেছেন কিভাবে ম্যানুস্ক্রিপ্ট রাইটিং করতে হয়, ডেটা অ্যানালাইসিস করতে হয়, এগুলো আপনার সব কোর্সে আপনাকে একটা
প্রাইমারি একটা ধারণা দিবে। আপনি যখন প্রাইমারি ধারণাটা পাবেন, তখন হচ্ছে আপনার এই আপনি আপনার সিভিতে ওগুলো লিখতে পারবেন যে আমি এই এগুলো সম্বন্ধে প্রাইমারি লেভেলের আইডিয়া করতে পারি, এন্ড এগুলো আমার ইন ডেপথ একটা ধারণা আছে। সো এগুলা করতে পারেন। দেন আপনার আরো অনেক কিছু করা যায়, লাইক হচ্ছে আপনি বিভিন্ন ইন্টার্নশিপ করতে পারেন, যেটা আমি শুরুতে বলেছি। যেমন আইসিডিডিবিতে অনেক ডিপার্টমেন্ট আছে, যেমন আইডিডি, ইনফেকশিয়াস ডিজিজ ডিভিশন, এরকম অনেক ডিপার্টমেন্ট আছে যারা হচ্ছে ফুল ফ্রি, লাইক নন নন পেইড ইন্টার্নশিপ প্রোভাইড করে থাকে। তারা হচ্ছে আপনাকে শিখাবে কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে ম্যানুস্ক্রিপ্ট রাইটিং করতে হয়, কিভাবে আপনি অন ফিল্ডে যে কাজ করবেন। আমি ম্যাক্সিমাম টাইম অন ফিল্ডে কাজ করেছিলাম যখন আইসিডিডিতে ছিলাম। সো যখন আপনি ফিল্ডে কাজ করবেন, তখন হচ্ছে আপনার একটা এন্ডের ধারণা হবে ফিল্ডে কিভাবে কাজ করতে হয়। সো এইগুলো আপনার একটা বড় একটা এফেক্ট ফেলবে যখন হচ্ছে আপনি হায়ার স্টাডির জন্য আসবেন বা কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। সো আই থিংক আমি আমি বলতে পারি যে এগুলা থাকলে আপনার বেটার, বাট এগুলা যে থাকতেই হবে এমন কিছু না। বাট থাকলে আপনি হচ্ছে আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে রাখলেন, একটা লাইক আপনি ভালো একটা লেভেল স্কিল ডেভেলপ করে রাখলেন, যেটা আপনার ফিউচারের জন্য আপনি 10 জন মানুষ থেকে আপনি অনেক বেশি এগিয়ে থাকলেন। এগুলো আপনি করতে পারেন আফটার ইন্টার্নশিপ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া, সবার মধ্যে অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে অনেক কনফিউশন থাকে, কিভাবে কি এগোবে, কিভাবে জি জি। অ্যাপ্লাই করলে কি হবে। অ্যাপ্লিকেশন প্রসেসটা যদি একটু ডেসক্রাইব করতেন। আমি এটা অনেক লম্বা প্রসেস আমি লিখে রেখেছি, আমি আপনাদের শুরু থেকে বলি জিনিসটা, তাহলে আপনারা হয়তো ক্লিয়ার করতে পারবেন। এটা অনেকেরই কোশ্চেন থাকে। সো আপনার যদি আপনি মাস্টার্স করতে চান ইউকে তে, আপনার ম্যান্ডেটরি আইএলটিএস দেওয়া লাগবে। আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন এমওআই দিয়েও অ্যাপ্লাই করা যেত। ও খুবই রেয়ার দুই একটা ইউনিভার্সিটিতে ওটাকে বলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আপনি যে ইংলিশ মিডিয়াম আপনার হচ্ছে আপনি স্টাডি করেছেন ইনস্টিটিউট থেকে, ওইটা একটা জাস্ট লেটার নিতে হয় মনে হয়। সো ওইটা দিয়ে আপনি করা যায়, বাট ওইটা আমি কাউকে সাজেস্ট করবো না ওইটা দিয়ে অ্যাপ্লাই করার জন্য, কারণ ওইটা দিয়ে যদি আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পানও, অনেক সময় ইউকেভিআই রিজেক্ট করে দেয়। সো আমি বলবো আইএলটিএস হচ্ছে ম্যান্ডেটরি। আপনার আইএলটিএস যদি আপনি করেন, আপনার অনেকগুলো অপরচুনিটি ক্রিয়েট হবে। এন্ড আইএলটিএস এর মধ্যে গেলে আপনার আপনার যে 7 বা 7.5 পেতেই হবে এরকম কিছু না। আপনি যদি 6.5 পান, মোটামুটি আপনি 90%, 85 to 90% ইউকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। সো আইএলটিএস টা মাস্ট। সো আপনি যখন আইএলটিএস টা দিয়ে ফেলবেন, আপনার যখন আইএলটিএস টা হয়ে যাবে, আপনি যখন স্কোরটা পেয়ে গেলেন, ধরেন ফরসা আপনি 6.5 আইএলটিএস এ পেয়ে গেছেন। এখন হচ্ছে আপনার, আপনি এখন ইউকে তে মাস্টার্স করতে যাচ্ছেন, মাস্টার্স অফ পাবলিক হেলথ। তখন হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে ইউকে ইউনিভার্সিটি চুজ করা। কারণ এক এক ইউনিভার্সিটির এক এক রকম ক্রাইটেরিয়া। কিছু ইউনিভার্সিটি হচ্ছে আপনার আইএলটিএস এ 6 চাবে, কিছু ইউনিভার্সিটি 6.5 চাবে, কিছু 7, কিছু 7.5, যেগুলো টপ লেভেল ইউনিভার্সিটি। সো আপনি যদি ধরেন ফরসা আপনি 6.5 পেয়েছেন, ধরেন আপনি তিনটে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, ফরসা নেম XYZ। সো আপনি ধরেন এক্স ইউনিভার্সিটি, ওয়াই ইউনিভার্সিটি, জেড ইউনিভার্সিটি, 6.5 ওদের রিকোয়ারমেন্ট। সো আপনি এই ইউনিভার্সিটি গুলো কিভাবে খুঁজে বের করবেন? এই খুঁজে বের করাটা অনেক ডিফিকাল্ট একটা জিনিস। সো আমি যেটা করেছিলাম, আপনি একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে কিউএস র্যাঙ্কিং, আর একটা হচ্ছে টাইমস হায়ার এডুকেশন। সো এইটা হচ্ছে আপনি যখন যাবেন ওইখানে, ওরা সার্চ বাটনে গিয়ে আপনি যদি সার্চ দেন, ওদের ওইখানে ফিল্টার করা যায়। ফিল্টার করে আপনি আপনার আপনার পছন্দের মতো, আপনার আপনার সামর্থ্য মতো আপনি কোনটা এফোর্ড করতে পারবেন, আপনার আইএলটিএস এর স্কোর কত, ওইটা দেখে আপনি ইউনিভার্সিটি চুজ করতে পারবেন। আমি অলওয়েজ সাজেস্ট করব আপনি সিটির মধ্যে থাকার জন্য, সিটির একদম সাইডে না যাওয়ার জন্য, তাহলে আপনার জন্য ফিউচারে জব অপরচুনিটি ভালো হবে। দেন আপনি যখন ইউনিভার্সিটি চুজ করে ফেললেন, দেন হচ্ছে আপনার হচ্ছে ডকুমেন্ট গুলো, সব আপনার ডকুমেন্ট সব একসাথে করতে হবে। জাস্ট ডকুমেন্টের মধ্যে আপনার সবচেয়ে মেইন এন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এসওপি। এসওপি কে আমরা বলি স্টেটমেন্ট অফ পারপাস। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্রুশাল জিনিস। এই জিনিসটা যদি আপনি সুন্দর মতো লিখতে পারেন, এইটার উপর ডিপেন্ড করে আপনি ইউনিভার্সিটিতে চান্স পাবেন কি পাবেন না। কারণ এসওপিটা হচ্ছে লাইক, আপনি হচ্ছে পড়তেছে, আমরা সবাই পড়তেছি নন নন ক্লিনিক্যালে, আপনি যদি যেতে যাচ্ছেন নন ক্লিনিক্যাল, ইউনিভার্সিটি অবশ্যই জানতে চাবে যে আপনি কেন ক্লিনিক্যাল থেকে নন ক্লিনিক্যাল আসতে চাচ্ছেন। এটা আপনাকে ক্লারিফাই করতে হবে এসইবিতে। যেমন আমি আমার এসইবিতে লিখেছিলাম যে, আর আমি আমি যখন আইসিটিপি তে কাজ করি, তখন হচ্ছে আমি দেখতে পারি যে বাংলাদেশের সিচুয়েশনটা এরকম, অনেক মানুষ ট্রিটমেন্টের অভাবে মারা যাচ্ছে। পাবলিক হেলথের এখানে অনেক বড় একটা ক্রাইসিস চলতেছে। সো পাবলিক হেলথ, মাস্টার্স অফ পাবলিক হেলথ এন্ড এই আইসিডিডিআরবি বড় একটা ভূমিকা রাখতেছে এইসব মানুষদের জন্য, যাতে এরা খুব ভালোভাবে লাইফটা লিড করতে পারে। আর আমার হচ্ছে নর্মালি বিডিএস ডিগ্রি দিয়ে আমি কোনোদিনও এখানে ভালো কিছু করতে চাইলেও ভালো কিছু করতে পারবো না, কারণ আমার ওই লেভেল স্কিল বা ওই লেভেল নলেজটাই আমার কাছে নাই। তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে ভালো একটা কান্ট্রি থেকে ইউকে তে হায়ার স্টাডির পরে যে আমি দেশে ব্যাক করে দেশের মানুষের জন্য কিছু করা। আমি আমার এসপিটা এইভাবে সাজিয়ে লিখেছিলাম। তো আপনারা আপনাদের যে ক্রাইটেরিয়া ওভাবেই লিখবেন।
বাট কোরিলেট করবেন আপনি কেন পাবলিক হেলথটা করতে ইউকে তে আসতে চাচ্ছেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এসওবিটা বানাবেন, বানানোর পরে হচ্ছে সিবি। আপনার সিভিতে যে আপনি পাবলিক হেলথে কাজ করেছেন এটা আপনার লিখতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি না। আপনি আপনি যা যা অ্যাচিভমেন্ট আছে আপনার লাইফে ওগুলো লিখবেন। ইভেন যদি আপনি কোনো অর্গানাইজেশনের সাথে ইনভলভ থাকে ওটা লিখবেন, যা যা আপনি করেছেন লিখবেন। সিভিটা দরকার। এরপর হচ্ছে রিকমেন্ডেশন লেটার। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজের স্টুডেন্ট। আমি হচ্ছে দুইটা রেকমেন্ডেশন আমার শ্রদ্ধেয় ম্যাডাম হচ্ছে ডক্টর ফারহানা ম্যাম, ডক্টর সুবর্ণা ম্যামের কাছ থেকে নিয়েছিলাম। সো রেকমেন্ডেশন লেটারটাও ইউনিভার্সিটি চায়, অনেক ইউনিভার্সিটি একটা রেকমেন্ডেশন লেটার চায়, অনেক ইউনিভার্সিটি দুইটা চায়। সো আমি বলবো যে তিনটা রেকমেন্ডেশন নিয়ে লেটার নিয়ে রাখা ভালো আপনার সেফটির জন্য। সো আপনি ধরেন এখন আপনি ডকুমেন্টটা যখন রেডি করে ফেললেন, তখন হচ্ছে এই ডকুমেন্ট গুলো আপনার সাবমিট করতে হবে। ধরেন আপনি তিনটা ইউনিভার্সিটি চুজ করেছেন, XYZ। এখন ওদের ওয়েবসাইটে গিয়ে ওদের ওইখানে দেখতে হবে যে ওদের সেশন কোন কোন সময় চলছে, অগাস্ট সেশন না জানুয়ারি সেশন না কোন ইনটেক চলতেছে। তো আপনি ধরেন জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করবেন ফোর্সে। তো আপনার হচ্ছে ওই ডকুমেন্ট গুলো আপনাকে সাবমিট করতে হবে। যখন আপনি ডকুমেন্ট গুলো সাবমিট করবেন এটা হচ্ছে অ্যারাউন্ড 2 উইকস থেকে 3 উইকস টাইম নেয় ওটার আপনার রিপ্লাই আসার জন্য। সো রিপ্লাই আসলে হচ্ছে আপনার ফার্স্টে আপনাকে ওরা দিবে কন্ডিশনাল অফার লেটার। সো কন্ডিশনাল অফার লেটার হচ্ছে ওরা কিছু কন্ডিশন দিয়ে দেবে যে এই কন্ডিশন যদি আপনি ফুলফিল করেন তাহলে আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার দিবে। সো এই কন্ডিশনের মধ্যে থাকবে আপনার টিউশন ফিটা পেমেন্ট করতে হবে। ধরেন আপনি আপনার এফোর্ডেবল এর মধ্যে একটা ইউনিভার্সিটি চুজ করলেন, ভালো একটা ইউনিভার্সিটি, ওইখানে ধরেন ফোর্সে 20,000 পাউন্ড ফুল টিউশন ফি। সো আপনি ওটার 50%, অনেক ইউনিভার্সিটিতে 25%, 10% দিলে হয়, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 50% টিউশন ফি দিয়ে দিতে বলে আগেই। সো ধরেন আপনি 10% টিউশন ফি, সরি 50% টিউশন ফি আপনার ফার্স্টে দিতে হবে। লাইক ফোর্সে 20,000 যদি টিউশন ফি হয় পাউন্ড, আপনার 10% টিউশন ফিটা দিতে হবে। সাথে অনেক সময় ওরা একাডেমিক ট্রান্সক্রিপ্টটা চায়। তো এগুলো কয়েকটা ক্রাইটেরিয়া বলে দিবে, যখন এই ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করবেন এরপরে ওরা স্টেপে যাবে। ইন দা মিন টাইম আপনি যখন কন্ডিশন অফার লেটার জন্য লাইক কন্ডিশন অফার লেটার জন্য যখন পেয়ে গেছেন, আমি বলবো তখনই হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা লাইক শুরু করতে। কারণ ইউকে তে যে আপনি আসবেন, ইউকে তে আসার জন্য ওরা ম্যান্ডেটরি আরেকটা পার্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টটা খুবই দরকারি যে আপনি যেখানে পড়াশোনা করবেন, আপনার যে ওইখানে সামর্থ্য আছে পড়াশোনা করার, আপনি ওইটার জন্য ওরা যায়, আপনি যে ফাইন্যান্সিয়ালি স্টেবল এটা ওরা দেখতে চায় আর কি ইউকে। তো এইখানে এখন দুইটা ফ্যাক্টর আছে। ব্যাংক স্টেটমেন্ট এখন বলতে পারেন ভাইয়া কত টাকা দেখাবো, কি দেখাবো, এইটা হচ্ছে ইউকে যেটা, ইউকের ইউনিভার্সিটি গুলা, ইউকে ভিএ যেটা বলে আপনাকে, আপনি যদি লাইক 50% টিউশন ফি দিয়ে ফেলেন তাহলে বাকি থাকে আর 50% টিউশন ফি। তাহলে 50% ধরেন ফর্সে আপনি 20,000 টিউশন ফি দিয়েছেন, সরি 10,000 পাউন্ড হিসেবে দিয়েছেন, আর 10,000 বাকি থাকে। ওইটা প্লাস হবে হচ্ছে আপনার 1 বছরের কোর্স যদি হয়, যদি এইটা হয় আপনার ইনসাইড লন্ডন, যদি লন্ডনের ভিতর হয়, সেক্ষেত্রে ইউকেভিআই আমাদেরকে মানে ওদের ওয়েবসাইটে বলে দিয়েছে প্রতি মাসে আপনার খরচ হবে 1,334 পাউন্ড, আপনার থাকা খাওয়া এভরিথিং মিলে। সো এইটা আপনার 12 মাসের এক্সপেন্সেস, মানে 12 মাসে হচ্ছে আপনার 12,006 পাউন্ড। আর যদি আউটসাইড লন্ডনে আপনি থাকেন সেক্ষেত্রে 1,023 পাউন্ড, সেটা ইন্টু 12 করলে হবে হচ্ছে 9,207 পাউন্ড। তো এখন ফর্সে আপনি আউটসাইড লন্ডন চুজ করেছেন। সো আপনার 9,207 পাউন্ড প্লাস আপনার যে রিমেইনিং 50% টিউশন ফি আছে, ওইটা যোগ করলে যে সামটা আসবে ওইটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হবে। সো এই ব্যাংক স্টেটমেন্টটা ওরা বলে ম্যাচিউর হতে হবে 28 ডেজ। বাট আমি বলবো আপনার 40 ডেজ রাখার জন্য, ব্যাংকে 40 ডেজ এর জন্য মোটামুটি রাখার জন্য। আর আপনি হচ্ছে টাকা ধরেন আপনার 25 লাখ বা 30 লাখে হয়ে যাচ্ছে, আমি বলবো অলওয়েজ 5-6 লাখ বেশি রাখতে টাকা ব্যাংকে। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে পাউন্ডের রেটটা ওঠানামা করে। আপনি ধরেন যখন রাখছেন টাকাটা, তখন আপনার পাউন্ডের রেট ছিল ফোর্সে 155। ইউকেভিআই যখন আপনার ব্যাংক স্টেটমেন্টে দেখবে তখন যদি 160 হয়ে যায় তখন অনেক ফ্ল্যাকচুয়েশন হতে পারে। সো বেটার আপনি টাকা 5 লাখ 6 লাখ টাকা বেশি রাখলেন। তো এই ব্যাংক স্টেটমেন্টটা আপনি রেডি করবেন যখন কন্ডিশন অফার লেটার পান, আর হাফ টিউশন ফিটা দিয়ে দিলেন। এরপরে হচ্ছে আপনাকে ওরা দুইটা অপশন আছে অনেক ইউনিভার্সিটি থেকে, আপনাকে প্রি কাস ইন্টারভিউ বলে, কাস হচ্ছে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ দ্য স্টাডি। সো অনেক ইউনিভার্সিটি প্রি কাস আপনাকে লেটার দিবে, অনেক ইউনিভার্সিটি কাস লেটার দিবে, বাট এর মধ্যে একটা ইন্টারভিউ হয়। সো অনেক ইউনিভার্সিটি প্রি কাস ইন্টারভিউ নেয়, অনেক ইউনিভার্সিটি নেয় না। সো আমি জাস্ট মেজরিটির কথা বলতেছি, মেজরিটি ইউনিভার্সিটি আপনাকে একটা কাস ইন্টারভিউ নিবে।
ইন্টারভিউর মধ্যে হচ্ছে আপনার সাথে একটা লাইভ জুম মিটিং বা ইন্টারভিউ হবে, ওইখানে আপনাকে বলবে যে আপনি কিভাবে কি করতে চান, কেন আসতে চান। আপনি যে এসওবি তে লিখছেন ওরকম টাইপেরই কোশ্চেন করবে। আপনি কেন এখানে এসে কি করবেন, আপনি কি দেশে ব্যাক করবেন কিনা, আপনার প্ল্যান কি। তো আপনাকে যখন ইউনিভার্সিটি, যখন এটা ইন্টারভিউটা হয়ে যাবে, এর 14 বা 15 ডেজ এর মধ্যে হয়তো বা আপনাকে ওরা কাজ ইস্যু করে দিবে। আপনি যখন কাজ লেটার পেয়ে যাবেন, তখন আচ্ছা আপনি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আর কি ইউনিভার্সিটির প্রসেস। এরপরে যদি আমি আপনাকে বলি কিভাবে হচ্ছে এম্বাসিতে করতে হবে, এম্বাসি লাইক ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, ওইটা হচ্ছে ডিফারেন্ট প্রসেস আর কি। এটা হচ্ছে আপাতত ইউনিভার্সিটির প্রসেস। পরেরটা কি আমি বলবো এখন? জি ভাই, ভাইয়া ফান অবশ্যই আপনি জি জি। বলেন ভাই, আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনি আচ্ছা বলেন আচ্ছা। ইনশাআল্লাহ। জি জি জি, তারপর আমরা হচ্ছে আপনি আরেকটু যখন, মাঝখানে একটু জানিয়ে দিই জি যে জি। আমাদের এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি প্রায় 62 জন এই মুহূর্তে অনলাইনে আছেন, এবং আমরা যখন এটা পাবলিশ হয়ে যাবে আরো কয়েক হাজার ভিউ হবে ইনশাল্লাহ। তো আপনাদের যাদের আরো যত প্রশ্ন আছে, আমাদের ভাইয়া যদিও ইলাবোরেটলি অনেক কিছু বলতেছেন, আমার মনে হয় না আসলে কোশ্চিন খুঁজেও পাচ্ছেন অনেকে। তো এরপরেও যার যা কোশ্চিন আছে আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিন, ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্ট গুলো পিক আপ করার ট্রাই করবো। ভাইয়া আপনি কন্টিনিউ করেন। জি জি, আপনারা কমেন্ট করতে পারেন, কারণ হচ্ছে আমি যতটুকু পারছি ডিটেলসে বলার জন্য, বাট স্টিল অনেকের কনফিউশন থাকতে পারে। তো আপনি বলে দিন, আমি জিনিসটা ক্লিয়ার করে দিব। সো আপনি হচ্ছে যখন কাস্ট লেটারটা পেয়ে যাবেন, ইউনিভার্সিটি কাস্ট লেটার পাওয়া মানে আপনি ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছেন যে আপনি ইউনিভার্সিটিতে স্টাডি করতে পারবেন। ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্টেন্স দিয়ে দিয়েছে। সো ইউনিভার্সিটি ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করে ফেলছেন। সো এরপরে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার কয়েকটা জিনিস লাগবে, লাইক আপনার পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে লিস্ট। পাসপোর্টের মধ্যে আপনার 6 মান্থ টু 1 ইয়ার্স ভ্যালিডেশন থাকতে হবে। আমি বলবো যে পাসপোর্টটা আপনি যদি রিনিউ করা লাগে আগে থেকে রিনিউ করে নেবেন। আর আপনার টিউবারকুলোসিস টিবি টেস্টটা ওরা চায়। টিবি টেস্টটা হচ্ছে আপনি যখন হচ্ছে আপনি মোটামুটি কন্ডিশনাল অফার লেটারটা পেয়ে যাবেন, তখনই হচ্ছে আপনি টিবি টেস্টটা করে ফেলবেন। এটা আপনার করে আইওএম অ্যাসোসিয়েশন, গুলশানে আছে ওদের ব্রাঞ্চ। ওইখানে গিয়ে হয়তো বা 35 35 টু 40 ইউএস ডলার নেয় ওরা মনে হয় এটা করতে। ওরা 24 48 আওয়ারের মধ্যে টিভির একটা সার্টিফিকেট দিবে। ওই সার্টিফিকেটের ভ্যালিডেশন থাকবে আপনার 6 মান্থ। সো আপনার পাসপোর্ট প্লাস টিভির সার্টিফিকেট প্লাস আপনি যে ব্যাংক স্টেটমেন্টটা ম্যাচিউর করতেছেন, ফরসে আপনি 40 ডেজ ম্যাচিউর করে ফেলছেন। আমি করেছিলাম সেভিং অ্যাকাউন্ট, আপনি এফডিআর করতে পারেন, সেভিং করতে পারেন অ্যাকাউন্ট, এটা আপনার উপর ডিপেন্ড করে। সো আমি করেছিলাম আপনার সেভিং অ্যাকাউন্ট। সো ওইটার স্টেটমেন্ট বের করতে হবে আপনার, লাইক 28, আর যদি আপনি 30 বা 40 ডেজ করে থাকেন, ওইটা আপনার ওই স্টেটমেন্টটা বের করতে হবে, লাইক পিডিএফ ফর্মে বের করতে হবে। দেন আপনি আইএলটিএস যে দিয়েছেন, আইএলটিএস এর আপনার সার্টিফিকেটটা বের করতে মানে নিতে হবে। দেন এরপরে হচ্ছে আপনি ইউকেভিআই তে গিয়ে, ইউকেভিআই এর ওয়েবসাইটে আপনি www.ukvi তে গিয়ে আপনার ওইখানে আপনি যে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, ওইখানে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, এইখানে আপনার ওইখানে সব ডকুমেন্ট গুলো আপনার সাবমিট করতে হবে। পিডিএফ ফার্স্টে হচ্ছে অনলাইন কপি। দেন হচ্ছে ওরা আপনার লাইক দুইটা পেমেন্ট আসবে। পেমেন্ট হচ্ছে একটা হচ্ছে আইএচএস ফি, এখানে হেলথ হেলথ ইন্স্যুরেন্স একটা বলি আমরা, এটা এটা ওরা প্রতি পার ইয়ার এখন করে দিছে আপনার 1035 পাউন্ড। এটা তো আপনার লাস্ট ইয়ারও খুব সম্ভবত আরো কম ছিল, এখন ইনক্রিজ করছে। সো আপনার 1035, আপনি 1 বছরের কোর্স হইলে ওইটা। দেন হচ্ছে আপনার ভিসা ফি 490 পাউন্ড। সো এই দুইটা পেমেন্ট আপনার করতে হবে। করে যখন আপনি ওগুলা অনলাইনে সব সাবমিট করে দিলেন, তারপর হচ্ছে আপনার এখন বায়োমেট্রিক, আপনার ফিঙ্গার বা রেটিনা স্ক্যানের জন্য আপনার হচ্ছে ভিএফএস গ্লোবালে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। সো ওইটার জন্য আপনি যখন বুক করবেন, তখন হচ্ছে আপনার লাইক ধরেন আপনি বুক করলেন 2 3 সপ্তাহ পরে, বা ধরেন তিন তিন সপ্তাহ পরে আপনি ওইটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। সো আপনার ওইখানে যাওয়া লাগবে, আপনার সব ডকুমেন্টের অরিজিনাল কপি নিয়ে যাওয়া লাগবে। সো ওইখানে যাওয়ার পরে ওরা আপনার বায়োমেট্রিক নিবে, আপনার হচ্ছে পাসপোর্ট নিবে। দেন হচ্ছে আপনার যে অরিজিনাল যে ডকুমেন্ট গুলো আছে, সেগুলো ওরা স্ক্যান করে ওরা হচ্ছে ইউকেবিতে আবার পাঠাবে। সো এটা হচ্ছে প্রসেস। এরপরে আপনার ওয়েট করতে হবে আই থিঙ্ক 2 উইক আর 3 উইক, সামটাইম আপনার 4 5 ডেজ এর মধ্যে চলে আসে, সামটাইম আপনার ওয়ান ওয়ান মান্থও লাগে। তো এরপরে যদি আপনি এলিজিবল হন, ওরা ইউকেবিএ যদি দেখে যে না আপনি ঠিক আছেন, দেন আপনাকে ওরা ভিসাটা অ্যাকসেপ্ট করে ভিসা দিয়ে দেবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরো প্রসেসটা। আমি হয়তো বা জানি না আমি ফার্স্ট বলেছি কিনা, বাট এটা হচ্ছে প্রসেস অ্যাকচুয়ালি।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নো আহ, প্রবলেম। আপনি অনেক সুন্দর করে অনেক ডিটেলস বলেছেন, আশা করি আমাদের দর্শকদের কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, আমরা কমেন্ট সেকশন থেকে একটু দেখতে পাচ্ছি আমাদের আফিফা আক্তার আপু জিজ্ঞেস করেছেন ভাইয়ার কাছে যে ভাইয়া অনলাইনে কোনো কোর্স আসলে আছে কিনা আমাদের হায়ার স্টাডির জন্য, এবং কি কি কোর্স করলে ভালো হতে পারে প্রোফাইল ভালো রাখার জন্য। Yeah. আচ্ছা, হ্যাঁ জি অবশ্যই আপু, আসসালামু আলাইকুম। অনলাইনে অনেকগুলো কোর্স আপনার আছে। আপনি যদি edx.com এ যান, ওইখানে আপনি অনেকগুলো অনলাইন কোর্স দেখতে পাবেন, ওইটা আপনি করতে পারেন। দেন অনলাইনে আরেকটা কোর্সেরা নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে যে যদি যান ওইখানে দেখবেন যে অনেকগুলা, এটা নট অনলি পাবলিক হেলথ, এটা আপনি যে কোনো সাবজেক্ট থেকে করতে পারেন। ওইখানে আপনার অনেক রকমের কোর্স থাকে, ওরা আপনাকে ফার্স্টে শিখাবে কিভাবে কি করতে হয়, দেন ওরা একটা এক্সামের মতো নিবে। সো ওইটা আই থিঙ্ক এটা পেইড না, এগুলো সবই নন পেইড অ্যাপ, নন পেইড ওয়েবসাইট। সো আপনি ওখান থেকে যখন এগুলো করবেন আপনার কিছু স্কিল ডেভেলপ হবে। এন্ড এরপরে যখন আপনি কোর্সটা কমপ্লিট করবেন, অনেক কোর্স আপনার 1 মান্থ হয়, অনেক কোর্স একদিন 2 দিনের হয়। সো যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন ওরা আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করবে। এটা করে আপনি আপনার সিভি ভারী করতে পারেন, আপনি অনেক কিছু জানতে পারবেন। আই থিঙ্ক এটা বেটার অপশন হবে। দুইটা ওয়েবসাইট আমি আমি যতটুকু জানি এটা ভালো আর কি, আমি যেটা করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের নো অনেকে প্রবলেম। বলছেন যে আমাদের লাইফটা শুরু থেকে থাকতে পারেন নাই, তো আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমাদের লাইফটা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে রেকর্ডেড থাকবে। আপনি পরবর্তীতেও সেখানে দেখে নিতে পারবেন, তবে এখন থেকেই জয়েন করেন না, আমাদের আরো অনেক কিছু বাকি আছে। আমাদের অভিজ্ঞ ভাইয়ের কাছ থেকে জানতে পারবেন আরো অনেক কিছু নিশ্চয়। আর যদি কোনো প্রশ্ন থেকেই থাকে, অবশ্যই অবশ্যই আপনি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন। আহ ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ। আমরা হচ্ছে এবার আমাদের আফিফা আক্তার আপু আরেকটা কোশ্চেন করেছিলেন, যেটা আসলে আমাদের স্ক্রিপ্টেই ছিল এবং আমরা সেটাই আসলে এখন আপনাকে জিজ্ঞেস করতে চাই। ভাইয়া আমাদের হচ্ছে যে তাহলে হায়ার স্টাডি গুলোর জন্য বা ইউকে তে অন্য কোনো ডিগ্রির জন্য আসলে আমাদের স্কলারশিপের কোনো অপরচুনিটি আছে কিনা, কোনো ফুল ফ্রি স্কলারশিপ আছে কিনা, বা সেটার জন্য আসলে কি কি ইয়া, রিকোয়ারমেন্ট প্রয়োজন, এটা নিয়ে যদি একটু ভাইয়া বলতেন। জি মেইনলি মাস্টার্স ইন ইউকে, এখানে ফুল ফান্ডেড স্কলারশিপটা একটু রেয়ার, বাট অ্যাভেলেবেল, অনেক অ্যাভেলেবেল আছে। যেমন আপনার কমনওয়েলথের স্কলারশিপ আছে, এরাসমাস আছে, শিভারিং স্কলারশিপ আছে, এরা হচ্ছে ফুল ফান্ড প্রোভাইড করে। আচ্ছা, এগুলোর জন্য হচ্ছে আপনার হচ্ছে ওদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। যেমন কমনওয়েলথের যে স্কলারশিপ, সেটা হচ্ছে আপনার হচ্ছে, আমি যতটুকু জানি আপনি যদি দেশে থাকেন, অন্য কোনো কান্ট্রিতে ট্রাভেল না করেন, সেক্ষেত্রে এই স্কলারশিপটার জন্য আপনি এলিজিবল। দেন আপনি অ্যাপ্লাই করলে আপনি ওখানে আপনার সব ডকুমেন্ট গুলো আপলোড করতে হয়। দেন আপলোড করার পরে আপনি হচ্ছে, ওরা যদি আপনাকে সিলেক্ট করে আপনি এটার জন্য এলিজিবল হবেন। এখানে আপনার লিভিং এক্সপেন্সেস, দেন হচ্ছে আপনি যে ট্রাভেলিং এক্সপেন্সেস, আপনার সবকিছু ওরা বেয়ার করবে, আপনি জাস্ট পড়াশোনা করবেন। এন্ড এটা ছাড়াও আরো কিছু পার্শিয়ালি স্কলারশিপ আছে, লাইক হচ্ছে আপনার এখানে যেমন কিছু স্কলারশিপ আছে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন। সো ওরা দেয় হচ্ছে ইম্প্যাক্টেড স্কলারশিপ। ইম্প্যাক্ট স্কলারশিপটা হচ্ছে আপনি যদি এটা এমন না যে আপনার দেশে আপনার পাবলিক হেলথে কাজ করতেই হবে। আপনার যদি দেশে আপনার লাইক আপনি একাডেমিক রেজাল্ট ভালো থাকে, আপনি যদি আপনার মেইনলি হচ্ছে এসওপিটা যদি ভালো মতো আপনি লিখতে পারেন, আর ওদের সাথে একটা ইন্টারভিউ হবে, আপনি অ্যাপ্লাই সবাই করতে পারবে। অ্যাপ্লাই এর পরে হচ্ছে ওরা একটা ইন্টারভিউ নেয়, ইন্টারভিউটা যদি আপনি ওদের সাথে ভালো একটা কমিউনিকেশন করতে পারেন, এটার চান্সটা প্রবাবিলিটি অনেক বেশি। ওরা এখানে খুব সম্ভবত আপনার হচ্ছে টিউশন ফিটা কভার করে, বাট লিভিং যে এক্সপেন্সেস আছে এটা ওরা কভার করে না। এটা পার্শিয়াল স্কলারশিপ। দেন আপনার আছে HSPH মাস্টার স্কলারশিপ। এরকম কিছু স্কলারশিপ আছে। আমি আমার যেমন আপনি যদি মাস্টার্স করেন, এখানে একটা কমন স্কলারশিপ আছে। ওভারসিজ যারা স্টুডেন্ট আছে সবার জন্য 1000 পাউন্ড, এটা ফিক্সড স্কলারশিপ। 1000, 1500, 2000, এক এক ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া এক এক রকম। সো এটা হচ্ছে ফিক্সড স্কলারশিপ। এটার পরেও আপনি কিছু স্কলারশিপ আছে, যেমন আমার ইউনিভার্সিটিতে ছিল প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ। এটা হচ্ছে আপনার যদি একাডেমিক রেজাল্ট ভালো থাকে, আপনি যদি পাবলিক হেলথে মোটামুটি যদি একটু নলেজ থাকে, আর ওই যে আপনাকে প্রিভিয়াসলি আমি বললাম যে এসওপিটা খুবই ইম্পর্টেন্ট। এখানে এসওপিটা যদি ভালো মতো লিখেন, আর ওদের সাথে যদি যে ইন্টারভিউটা হয়, ইন্টারভিউটা যদি ভালো মতো দেন, আর ওটার জন্য আপনাকে আলাদা করে অ্যাপ্লাই করা লাগবে, তখন ওটা আপনি এলিজিবল হবেন। তখন দেখা যাবে আপনি 5000, 6000, 7000 পাউন্ড, আপ টু 7000 পাউন্ড, 8000 পাউন্ড পর্যন্ত স্কলারশিপ আপনি পেতে পারেন। তো এগুলো আর কি ওয়ে আছে আপনার স্কলারশিপের জন্য ইউকেতে, এগুলো অ্যাপ্লাই করলে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার মনে হয় ভাইয়ার একজন ফ্রেন্ড সুস্মিতা হোসেন ভাইয়াকে বেস্ট অফ লাক জানিয়েছেন, এবং ভাইয়াকে মেন্টর থ্যাংক ইউ। হিসেবে দেখে আপুর অনেক ভালো লাগছে।
থ্যাংক আচ্ছা ইউ। ভাইয়া, আমাদের আরেকটা কমেন্ট একটু স্কলারশিপ রিলেটেড ছিল, আমি এই কমেন্টটা জি জি জি, করেই আমি আমাদের স্ক্রিপ্টে পরবর্তীতে জুয়ের কাছে চলে যাব। নো প্রবলেম। এই যে আমাদের যে স্কলারশিপ গুলো আপনি বললেন, স্কলারশিপের জন্য জিআরই এক্সাম দেওয়ার আসলে দরকার আছে কিনা? আচ্ছা, এখন এইখানে ডিপেন্ড করে। এখন স্কলারশিপে আপনার হচ্ছে এক একটা স্কলারশিপে এক এক রকম ক্রাইটেরিয়া। আমি যেমন আপনাকে বললাম যে পার্সিয়াল যে স্কলারশিপ আছে, ইম্প্যাক্টেড স্কলারশিপ, যেটা ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন। সো এইখানে হচ্ছে আপনার আইএলটিএস এ হয়ে যাবে। আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে, আমি ওই ইউনিভার্সিটিগুলো আমার অ্যাকচুয়ালি নাম মনে নেই, বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে ওরা হচ্ছে জিআরই চায়। বাট ইউকে তে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনার আইএলটিএস এ আইএলটিএস প্রেফার করে। বাট কিছু কিছু আপনার জিআরই চায়, কিছু কিছু ইউনিভার্সিটি ডিফারেন্ট, এক একটা ইউনিভার্সিটি এক এক ক্রাইটেরিয়া। সো আমার যতটুকু জানা আইএলটিএস হচ্ছে মোস্ট অফ দা এভরি ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেবল। আর যদি আপনি জিআরই করতে পারেন, আফটার আইএলটিএস যদি আপনি জিআরই করতে পারেন, এটা আপনার জন্য বড় একটা প্লাস পয়েন্ট। ধরেন আমি আইএলটিএস করলাম, একজনের আইএলটিএস প্লাস জিআরই আছে, ওর অ্যাপ্লিকেশনটা প্রেফারেন্স বেশি পাবে আমার থেকে। তো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আর আপনার হচ্ছে যে ইউনিভার্সিটিতে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেছেন, ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনার চেক করতে হবে, বা ওই স্কলারশিপের জন্য আপনার আলাদা করে চেক করতে হবে, তাহলে আপনি জিনিসটা ক্লারিফাই করতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের এর পরের কোয়েশ্চেন যে আমরা ভিসা রিকোয়ারমেন্টস এর জন্য কি কি প্রয়োজন হয়। আচ্ছা আচ্ছা, ভিসা রিকোয়ারমেন্টের জন্য কি কি প্রয়োজন, হ্যাঁ আমি এই জিনিসটা, ওকে, এই জিনিসটা আমি আপনাকে শুরুতে বলেছিলাম, তবে আবার বলছি। জিনিসটা হচ্ছে আপনার ভিসা জন্য আপনার একটা ভ্যালিড পাসপোর্ট আপনার দরকার হবে। এবং হচ্ছে আপনি যে বিবিএস টা কমপ্লিট করেছেন, আপনার হচ্ছে এটার যে সার্টিফিকেটটা, একটা একটা ট্রান্সক্রিপ্ট, এগুলো দরকার হবে। আপনার টিউবারকুলোসিস টেস্ট, টিবি টিবি আপনার শরীরে কোনো টিবি বা কোনো প্রবলেম আছে কিনা, বা টিউবারকুলোসিস আছে কিনা, এইটার জন্য ওরা হচ্ছে একটা সার্টিফিকেট চায়। এটা আপনি সব জায়গা থেকে করতে পারবেন না। ধরেন আমার মন চাইলো আমি যে কোনো একটা হসপিটাল থেকে করবো না, এটা ইউকে অ্যাকসেপ্ট করে না। ইউকে যেমন রেকগনাইজড আছে আইওএম, এটা হচ্ছে গুলশান, এটা হচ্ছে একটা অর্গানাইজেশন, ওরা হচ্ছে টিবি টেস্ট আর অনেক টেস্ট করে থাকে। সো ওদের সার্টিফিকেট ইউকে অ্যাকসেপ্ট করে, ওইটা করতে হবে। আপনার একটা ভ্যালিড ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনি যে ইউকে তে আসবেন, ইউকে তে আসার পরে যে আপনি ইউকে তে থাকতে পারবেন, কারণ আপনি তো এসেই জব পাবেন না। এখানে তো জব ওরা ইউকেরা অ্যাকসেপ্ট, ইউকেরা আশা করে না যে আপনি এসে জব করবেন আর পড়াশোনা করবেন, কারণ ওরা ফোকাস করে স্টাডি নিয়ে। সো আপনি আপনি অ্যাট লিস্ট আপনার পুরোপুরি টিউশন ফি এন্ড লিভিং এক্সপেন্সেস এক বছরেরটা যে আপনি নিয়ে আসবেন, এটা ওরা ইউকে ভিসা চায়। আর সাথে আইএলটিএস এইচএস ফি গুলো দিবেন, এগুলো সব যদি আপনার থাকে, আর আপনি যদি কাস্ট লেটারটা পান ইউনিভার্সিটি থেকে, আপনি ইউনিভার্সিটি ক্রাইটেরিয়া যদি ফুলফিল করেন, তাহলে আপনি ভিসার জন্য এলিজেবল, এন্ড ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে মেইনলি ভিসা রিকোয়ারমেন্ট ফর ইউকে ভিআই। থ্যাংক ইউ ভাইয়া ক্লিয়ার করার জন্য। এরপর থ্যাংক ইউ। যদি আমরা আসি যে জব অপরচুনিটিস গুলো কি কি আছে, স্টুডেন্ট অবস্থায় পার্ট টাইম জবের কোনো অপশন আছে কিনা, অথবা আমরা এমপিএইচ করি বা অন্য কোনো ক্লিনিক্যাল সেক্টরে মাস্টার্স করি, সেক্ষেত্রে আমাদের অপরচুনিটিস গুলো কি কি থাকবে কোর্সটা শেষ করার পর। আচ্ছা, এখন যদি আমি জবের কথা বলি, আপনার হচ্ছে আফটার কমপ্লিটিং দ্য মাস্টার্স অফ পাবলিক হেলথ, আপনি এখানে আপনি ইউকে তে ভালো অপরচুনিটি আছে। যদিও আমি বলবো, আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে হয় ইউকে থেকে বাংলাদেশে জব ফিল্ডটা বেশি। কারণ বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি, এখানে অনেক সেক্টর আছে, আপনি হচ্ছে ওটা ইমপ্লিকেট করতে পারবেন পাবলিক হেলথ রিলেটেড। বাট ইউকে তো আপনার অনেক অপরচুনিটি আছে। যেমন ইউকে তে আপনি পাবলিক হেলথ অফিসারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, হেলথ কেয়ার কনসালটেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এপিডেমিওলজিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এনভায়রনমেন্টাল হেলথ স্পেশালিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, গ্লোবাল হেলথ স্পেশালিস্ট, হেলথ কেয়ার কনসালটেন্ট, এরকম বহু অনেক রকমের জব আছে, যেটা বোথ এনএচএস এন্ড প্রাইভেট। আপনি চাইলে আফটার গ্রাজুয়েশন আপনি এটা করতে পারবেন। আপনি চাইলে এইসব সেক্টরে আপনি ইন্টার্নশিপ করতে পারবেন, আপনি এইসব সেক্টরে আপনি চাইলে পেইড জব করতে পারবেন আফটার গ্রাজুয়েশন। ইভেন আপনি যদি দেশে ব্যাক করেন, ইনকেস যদি আপনি চান আপনি দেশে ব্যাক করতে, দেশে ব্যাক করলে আপনি ব্র্যাকেট জেপিজি আছে, আইসিডিডিআরবি আছে, দেন অনেক এনজিও আছে, দেন অনেক রিসার্চ বেস অর্গানাইজেশন আছে, ওরা হচ্ছে আপনাদেরকে পেইড একটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে আপনাকে হায়ার করবে, এন্ড ওইখানে আপনি ভালো পোস্টে ভালো লেভেলে জব করতে পারবেন। এন্ড এটা হচ্ছে আপনার পাবলিক হেলথ সেক্টরে। আর আমি যদি বলি আপনি ইউকে তে আসার পরে কি করবেন, এখানে ইউকে তে আসার পরে হচ্ছে আপনার, আপনি জব করতে পারবেন পার্ট টাইম। কারণ স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি অ্যালাউ হচ্ছেন 20 আওয়ার, আপনার হচ্ছে উইকলি 20 আওয়ার ওয়ার্ক পারমিট। লাইক আপনি যদি উইকলি 20 আওয়ার করেন, মান্থলি 80 আওয়ার। সো এটা হচ্ছে লিগালি আপনি করতে পারবেন। এর বাইরে যদি আপনি করেন, এটা ইলিগাল হয়ে যাবে।
সো ওইটা আপনার লিগ্যাল না। সো আপনি 20 আওয়ার্স এর মধ্যে আপনি এনি জব করতে পারবেন। এখন ইউকে তে আসার পর আপু, আপনার তো, আপনি আসলেই তো আর জবটা একটু ডিফিকাল্ট, বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি আসার পরে আমিও অনেক ডিফিকাল্টি ফেস করেছি, জবটা আমিও পাইনি। বাট জিনিসটা হচ্ছে, আমি বলবো, আমি সাজেস্ট করবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আপনার যখন ইউকে তে আসবেন, আপনার যখন সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি আপনার জেনারেল একটা সিভি বানাবেন। সিভিটার মধ্যে লাইক এত কালারফুল না, প্লেন একটা সিভি, ওই সিভি গুলা অনেকগুলো প্রিন্ট করে নিয়ে আসবেন দেশ থেকে, লাইক 40-50 কপিস। দেন এসে যখন আপনার ইউনিভার্সিটি সবকিছু রিকোয়ারমেন্ট শেষ হয়ে যাবে, ক্লাস শুরু হওয়ার আগে আপনি হচ্ছে এই সিভি গুলো নিয়ে অ্যাপ্লাই শুরু করবেন। লাইক আপনি ফিজিক্যালি যাবেন। দেন ইন কেস আপনি পার্ট টাইম জব পেয়ে যাবেন, এটা হচ্ছে লাইক আপনার, এটা কাইন্ড অফ অড জবই বলা যায়, কারণ হচ্ছে আপনার আপনার লাইনে যেহেতু জব না, আপনি 20 আওয়ার্স এটাই করতে পারবেন। আর আর হচ্ছে আপনি, আরেকটা জানি কি প্রশ্ন ছিল আপু, কেন একটু রিপিট করতে পারবেন, সরি? হ্যাঁ, ক্লিনিক্যাল সেক্টরে যদি মাস্টার্স করা হয় সেই ক্ষেত্রে ক্যারিয়ার অপরচুনিটিস ও কেমন? আচ্ছা, যদি আপনি ক্লিনিক্যাল সেক্টরে মাস্টার্স করেন, এখানে ইউকের একটা জিনিস হচ্ছে আপু, আপনি ক্লিনিক্যাল সেক্টরে মাস্টার্স করলে আপনি যদি প্র্যাকটিস করতে হয়, আপনার ওআরই এক্সামে বা এলডিএস এক্সাম হয়ে আপনার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, কারণ ওআরই এলডিএস ছাড়া আপনি হচ্ছে রেকগনাইজ ডেন্টিস্ট হবেন না এখানে, আপনাকে ওরা রেকগনিশন দিবে না। সো আপনি মাস্টার্স করলে আপনার একটা প্লাস পয়েন্ট হবে, ধরেন আপনি কথার কথা ইমপ্ল্যান্টোলজির উপর মাস্টার্স করলেন ক্লিনিক্যাল সাইডে, আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না তখন। কিন্তু আপনার যদি ওআরইটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনার হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে কি, আপনার ওআরই কমপ্লিট প্লাস আপনার ইমপ্ল্যান্টোলজির উপর মাস্টার্স কমপ্লিট, আপনি তাহলে একটা জেনারেল ডেন্টিস্ট থেকে এক স্টেপ আগে চলে গেলেন, দেন আপনি ওই ইমপ্ল্যান্টোলজির উপর কাজ করতে পারবেন। যেটা একটা প্লাস পয়েন্ট, কোনোটাই লস নেই, আপনি যে করতেছেন লস নেই, কিন্তু আলটিমেটলি আপনার সবকিছুর উপরে আপনার জিডিসির এক্সামটা দিয়ে, লাইসেন্স এক্সামটা দিয়ে আপনার প্র্যাকটিস করতে হবে আর কি, যদি আপনি প্র্যাকটিস করতে চান ইউকেতে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নো আমরা প্রবলেম আরো ভাই। কিছু কমেন্ট পেয়েছি, আমাদের কমেন্টে আরো কিছু কোশ্চেন আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হোসনা মাহারু অপর্ণাও অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছে, সো থ্যাঙ্কস টু অপর্ণা। আর মিলি বৈদ্য নামে এক আপু কমেন্ট করেছেন যে আদাব ভাইয়া, আমাদের এই যে এমপিএইচ ইন ইউকে তে এমপিএইচ করার জন্য আমাদের হচ্ছে ডেন্টাল পাবলিক হেলথের উপরে আসলে কোনো অনার্স করে তারপরে অ্যাপ্লাই করতে হবে কিনা, নাকি শুধু যারা জাস্ট বিডিএস তারাই অ্যাপ্লাই করতে পারবে? এটা মেইনলি জিনিসটা হচ্ছে কি, আপনার যে মাস্টার্স করতে হবে বা দেশে থেকে যে আপনার পাবলিক হেলথে কাজ করতে হবে অ্যাপ্লিকেশনের জন্য, এরকম না। আপনি চাইলে ফ্রেশ গ্রাজুয়েট আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে। ওরা হচ্ছে, আমরা মাস্টার্স অফ পাবলিক হেলথ কেন করতেছি, আমাদের এই ব্যাপারে এনডেপথ নলেজ নেওয়ার জন্য। এটা ইউকে ইউনিভার্সিটি গুলো জানে। বাট একটা জিনিস কি, আপনি যদি যদি কোনো দেশে যদি কোনো ইন্টার্নশিপ করে থাকেন বা যদি কোনো অর্গানাইজেশনে কাজ করে থাকেন, তাইলে এটা একটা সুবিধা হলো কি, আপনি হচ্ছে অন্যান্য 10টা স্টুডেন্টের থেকে আগাই থাকলেন, অনেক অ্যাডভান্স হয়ে থাকলেন। তো সেই ক্ষেত্রে আপনার ভালো ভালো ইউনিভার্সিটি অনেক সময় প্রায়োরিটাইজ করে। ভালো ভালো ইউনিভার্সিটি চান্স পেতে গেলে আপনাকে দেখবে না আপনি কোনো মাস্টার্স করেছেন কিনা বা আপনার কি কি লেভেল স্কিল আছে, ওরা জাস্ট দেখবে যে আপনি মোটামুটি আপনার নলেজ কতটুকু আছে, আপনি কতটুকু ক্যাপাবল, আপনি পাবলিক হেলথে ওরা যে আপনাকে পড়াবে এটার জন্য আপনি এলিজিবল কিনা, এগুলা দেখলে অনেক সময় হয়ে যায় জিনিসটা। অ্যাকচুয়ালি এরকম, আপনার ফ্রেশ বিডিএস পাশ করার পর আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা এটা ওরা অ্যাকসেপ্ট করে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আশা করি আমাদের সুপ্রিয় দর্শক তার কাঙ্ক্ষিত আনসারটি পেয়েছেন। ওকে জুই, ইউ ক্যান কন্টিনিউ। ভাইয়া, আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, এনএইচএস এ যদি কেউ অ্যাপ্লাই করতে চায় আফটার কমপ্লিটিং হিজ অর হার হায়ার স্টাডিজ, তাহলে কি কি রিকোয়ারমেন্টস আছে আর প্রসিডিউরটা কি? আচ্ছা, আহ, আমি হচ্ছে কারেন্টলি এখন এনএচএস এ জব করতেছি আন্ডার প্রাইভেট প্র্যাকটিস, প্রাইভেট প্লাস এনএচএস প্র্যাকটিস, আমার এখানেই ওয়েলসে। সো এটা হচ্ছে আপনার এনএচএস এর অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি এনএচএস এর ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। দেন এখানে একটা অ্যাপস আছে, অ্যাপস কে বলতে হচ্ছে ইনডিড। আপনি এখান থেকে ইনডিডে ম্যাক্সিমাম জব পাওয়া যায়, আর এনএচএস এর জব গুলো ইনডিডে এনএচএস এর জব কম পাবেন। ইনডিডে আপনার এনএচএস এর ওয়েবসাইট আছে, দেন ইনডিড আছে, দেন আপনার এখানে অনেকগুলা ওয়েবসাইট আছে, ওরা ইয়া করে আপনার হচ্ছে জব রিকোয়ারমেন্ট করে, রিক্রুট করে, সরি। সো এইসব জায়গা থেকে আপনি জব পাবেন। এন্ড অনেক সময় অনেক অনেক টাইমে গিয়ে দেখা যায় যে রেফারেন্স অনেক বড় ভূমিকা রাখে। বাট ম্যাক্সিমাম টাইমই আমি বলবো যে আপনি যদি এসব ওয়েবসাইটে নজর রাখেন, আপনি এখানে আসার পরে, তাইলে হচ্ছে আপনার, ওরা ইন্টারভিউর জন্য ডাকে, ইন্টারভিউতে আপনি ভালো মতো ইন্টারভিউ দিতে পারলে অনেক সময় ওরা আপনাকে হায়ার করে নিবে।
এটা হচ্ছে এনএইচএস এর প্রসেস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি থ্যাংক ইউ। কমেন্ট সেকশন থেকে আমি আরেকটা কোশ্চেন পাচ্ছি। ফাতেমা জান্নাত আপু জানতে চেয়েছেন যে ইউকে তে MRES ইন পাবলিক হেলথ এটা কি মাস্টার্স অফ পাবলিক হেলথ থেকে বেশি টাফ কিনা? MRES, জি ভাইয়া। MRCP or MIS, I don't get it. MR, উনি MRES লিখেছেন, মেবি আসলে টাইপিং মিস্টেক কিনা আমিও আহ বুঝতেছি না। আই ডোন্ট নো। আমি অ্যাকচুয়ালি তাহলে এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, সরি এক্সট্রিমলি আচ্ছা ঠিক আছে, সরি, আপুকে আমি বলতে রিকোয়েস্ট পারতেছি না, করবো সরি। আপু আর একটু ক্লিয়ার ভাবে আমাদেরকে কমেন্টটা করবেন, আমরা নিশ্চয়ই তাহলে আপনার কমেন্টটা নেওয়ার ট্রাই করবো। আমরা অনুষ্ঠানের প্রায় অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি আরো কিছু কোশ্চেন থাকে, আসলে আমাদের ভাইয়া এত সুন্দর করে ডিটেলস এলাবোরেট করেছেন যে আমি আসলে আজকের সেশনে অনেক কম কমেন্টই পাচ্ছি। এরপরেও যারা দেখছেন, যারা যুক্ত আছেন, আপনাদের যে কোনো কোশ্চেন আমাদের কমেন্ট সেকশনে ড্রপ করতে পারেন। ওকে জুই। ভাইয়া, আইসিডিডিআরবি এখানে যদি কেউ জয়েন করতে চায় বাংলাদেশে, তো সে কিভাবে প্রসেস করবে? ইয়া, আচ্ছা আপু, এখানে হচ্ছে আইসিডিডিবি তে হচ্ছে আইসিডিডিবি একটা ওয়েবসাইট আছে, ICDDB.org.bd। ওইখানে গিয়ে আপনি যখন ওখানে যাবেন, ওইখানে আপনার probably একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। অ্যাকাউন্টটা সবাই ক্রিয়েট করতে পারবে, দেন হচ্ছে ওইখানে ওরা জবের কোনো সার্কুলার থাকলে দিয়ে দেয়। সো ওইখানে আপনার খেয়াল রাখতে হবে, যদি আপনি ওইখানে জব করতে চান দেন ওই সার্কুলারে অ্যাপ্লাই করলে, দেন আপনি যদি সিলেক্টেড হন আপনাকে ভাইবার জন্য ডাকবে, একটা রিটেন এক্সাম হয়, ভাইভা এক্সাম হয়, দেন হচ্ছে দেন পরবর্তীতে গিয়ে হচ্ছে যদি আপনি সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন দেন আপনি জবটা পাবেন আর কি। ভাইয়া, এখানে আমার একটা কোয়েশ্চেন, যে আনপেইড ইন্টার্নশিপ গুলো, এগুলো কি স্টুডেন্ট অবস্থায় করার কোনো অপশন আছে? আপু করতে পারবেন স্টুডেন্ট অবস্থায়, বলতে গেলে এখন আমি আমি বলবো যে আপনার বিডিএস টা কমপ্লিট করার পরে জয়েন করলে বেটার, কারণ আপনি যদি আইসিডিডিবিতে ইন্টার্নশিপ করতে চান ওদের টাইমিংটা নর্মালি থাকে হচ্ছে আপনার 9 AM to 5 PM, সো 5 days a week। এখন ওরা প্রেফার করে আপনি 5 days a week আসবেন যদি আপনি কথা কথা ইন্টার্নশিপও করেন আইসিডিডিবিতে। এখন যদি আপনি ধরেন স্টুডেন্ট থাকা অবস্থায় ধরেন আপনি ইন্টার্নশিপ করতেছেন বা আপনি ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আপনি তো দুইটা বোথ একসাথে করতে পারবেন না। তো আমি সাজেস্ট করবো যখন আপনার ইন্টার্নশিপ শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আপনি যখন ফ্রি হয়ে যাবেন তখন ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে, ইন্টার্নশিপে অ্যাপ্লাই করলে আপনি ইন্টার্নশিপটা হয়ে যায় অনেক সময়, এটা ইজি তুলনামূলক অন্যান্য জব সেক্টর থেকে। সো এটা আপনার ওটাকে ভ্যালু অ্যাড করবে। থ্যাংক ইউ ভাইয়া। নো প্রবলেম। ভাইয়া, এই যে এই আজকের ক্যারিয়ার সেশনটা ব্যাপারে পোস্ট করার পর থেকে আমি কিছু ডিএম পেয়েছি। তো এর মধ্যে একজন ছিলেন যে উনি রিসেন্টলি ইউকে তে আছেন, উনি এমএসসি ইন হেলথ কেয়ার লিডারশিপে আছেন। তো উনি অ্যাজ এ ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট অর রিসেপশনিস্ট কিছু জব খুঁজছেন, বাট যেখানে যাচ্ছেন তো বলা হচ্ছে ভ্যাকেন্সি নেই। তো এই ব্যাপারে উনি আপনার অ্যাডভাইস দিয়েছেন। আচ্ছা, এইটার ব্যাপারে আহ, জিনিসটা হচ্ছে আমি জানি না, জিনিসটা আবার কোন আপু এই জিনিসটা বলেছে, বাট আমার যতটুকু নলেজে আছে আপনার হচ্ছে আপনি যদি ডেন্টাল নার্সিং ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের জব করতে চান, আপনার হচ্ছে জিডিসি রেজিস্ট্রেশন করে জবটা করতে হবে। আর আপনি যদি এটার আগে করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার ওটাকে বলে ওরা ট্রেইনি ডেন্টাল নার্স, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট। সো এটা করতে পারবেন। সো এইটা কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে ইউকে সিস্টেমটা অনেকটা আলাদা, ওদের হচ্ছে ওরা যেভাবে ট্রিট করে পেশেন্টটা ওইটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আলাদা। সো আপনাদের এখানে একটা কোর্স আছে, আমরা এটাকে বলি ই কোর্স। যদি আপনি ডেন্টাল নার্সিং করতে চান সেক্ষেত্রে হচ্ছে অনলাইনে ই কোর্স বলে, এটাতে আপনি যদি রেজিস্ট্রেশন করেন এটা পেইড কোর্স, এটা করলে দেন হচ্ছে আপনার যদি হ্যাপাটাইটিস ভ্যাকসিনেশনটা থাকে দেন আপনি সিভিতে আপনি এগুলো লিখতে হবে যে আপনি অনলাইনে ই কোর্সে আপনি এনরোল আছেন, আপনার হ্যাপাটাইটিস ভ্যাকসিনেশনটা কমপ্লিট আছে, দেশে আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি হচ্ছে একটা ট্রেনিং ডেন্টাল নার্স ও ডেন্টাল নার্স হিসেবে কাজ করতে চান, তখন আপনি যখন ইন্ডিয়া অ্যাপ্লাই করবেন বা এনএইচএস এর কোনো ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন অনেক সময় হয়ে যায় জব। কারণ আমরা কি করি, আমরা হচ্ছে ফ্রেশ সিভি দিয়ে অ্যাপ্লাই করি, আমরা লিখি না যে এগুলো আমাদের এগুলো স্কিল আছে বা আমরা এগুলো করেছি। তো আমি বলবো যে যদি আপনি ই কোর্সটা করে না থাকেন, ই কোর্সটা ওটা করলে ওটা প্রেফারেন্সটা বেশি পাবেন। কারণ আপনি যদি ফিউচারে জিডিসির লাইসেন্স এক্সামও দেন ওরা বলবে যে আপনি ই কোর্সটা করেছেন কিনা। ওটা অনলাইন কোর্স, এটাকে আপনার ন্যাশনাল ডিপ্লোমা অফ ডেন্টাল নার্সিং এটা দিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন এইগুলা। আপনি এই কোর্সটা করে দেন হচ্ছে আপনি জবের জন্য অ্যাপ্লাই করলে 90% কেসে যদি ভ্যাকেন্সি থাকে জব নিয়ে নেয়। কারণ আপনি এখন চিন্তা করেন একটা ফ্রেশ গ্রাজুয়েট আর একদম হচ্ছে আরেকটা ক্যান্ডিডেট যার এই দুইটা কোর্স করা আছে, অবশ্যই তাকে প্রেফারেন্স দিবে। জিনিসটা হচ্ছে এভাবে ওয়ার্কআউট করে যতটুকু আমি আমার নলেজে আছে আর কি। আর একটা কোয়েশ্চেন ভাইয়া, স্কলারশিপের জন্য যে আমরা অ্যাপ্লাই করব, আর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসের টাইমে আমাদের টিউশন ফিটা জমা দিতে হচ্ছে, তো এই দুটো কিভাবে?
ও একসাথে? আচ্ছা। ধরেন আপনার টিউশন ফি হচ্ছে 20,000 এখন আপনি হচ্ছে 50% দিয়ে দিয়েছেন। তাহলে আপনি 10,000 পাউন্ড দিয়ে দিয়েছেন। 10,000 পাউন্ড দেওয়ার পরে আপনি কস্ট লেটারটা পেয়েছেন। কাস্ট লেটারটা পেয়েছেন। কাস্ট লেটারটা পাওয়ার পরে ওইখানে আপনাকে ওরা মেনশন করে দিয়েছে আপনি 2,000 পাউন্ড স্কলারশিপ পেয়ে গেছেন। তাইলে তো আপনি এখন কি হবে, আপনার বাকি থাকে 10,000 পাউন্ড। সো ইউনিভার্সিটি আপনার ইউকেবিএ কে বলে দিবে ও 2,000 পাউন্ড স্কলারশিপ পেয়েছে। ওর আর রিমেইনিং থাকে 8,000 পাউন্ড। সো আপনার যে রিমেইনিং 10,000, ওটা থেকে ওরা 2,000 পাউন্ড মাইনাস করে দিবে। তো আপনার এটাতে প্রবলেম নাই যদি আপনি স্কলারশিপ পান। আফটার যখন আপনি ইউকে তে আসবেন, আপনার ওইখান থেকে আপনি হচ্ছে 2,000 পাউন্ড ওরা ডিডাক্ট করে দেন হচ্ছে আপনার ওটা পেমেন্ট করতে হবে আর কি, স্কলারশিপ। আচ্ছা ভাইয়া, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আপনার পার্সোনাল লাইফে বিডিএস থেকে এমপিএইচ পর্যন্ত জার্নিতে কি কি হার্ডশিপ ফেস করেছেন, বা ওভারঅল টিপস এন্ড অ্যাডভাইস আমাদের ভিউয়ার্সদের জন্য কি দিতে চাইবেন? জি, আহ, আমি হচ্ছে আমি সবাইকে একটা কথাই বলবো, আমি খুবই জেনারেল একটা স্টুডেন্ট, আমি এত ভালো স্টুডেন্ট না, আমি একদম নর্মাল একটা স্টুডেন্ট। বাট আমি একটা জিনিস খুবই, মানে আমি করতে পারি জিনিসটা হচ্ছে আমি খুবই হার্ডওয়ার্কিং একটা পার্সন। আমি খুবই হার্ডওয়ার্কিং একটা পার্সন। তো আমি নিজেকে খুবই বিলিভ করি। আমি জানি যে আমি ভালো স্টুডেন্ট না, বাট আমি নিজের প্রতি আমার খুবই একটা অগাধ বিলিভ এন্ড বিশ্বাস আছে। তো আমি ডিটারমাইন ছিলাম আফটার কমপ্লিটিং মাই বিডিএস যে আমি একটা হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করবো and আসবোই। আমি উইদিন 14 ডেজ এর মধ্যে আইএলটিএস দিয়ে আইএলটিএস এ ভালো একটা স্কোর করেছি। তো আমি যদি ভালো একটা স্কোর করতে পারি, সো সবাই পারবে। সো আমি বলবো যে অলওয়েজ নিজের প্রতি বিশ্বাস রাখতে, আল্লাহ 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 বা উপরওয়ালার প্রতি ভরসা রাখতে, এন্ড লাইক এইভাবে চিন্তা করতে যে আমি আফটার 5 or 10 ইয়ার্স নিজেকে কোথায় দেখতে চাই। আপনি যদি চিন্তাই না করেন যে আপনি আপনার 5 or 10 ইয়ার্স নিজেকে কোথায় দেখতে চান, আপনি ওই জিনিসটা অ্যাচিভ করাটা খুব ডিফিকাল্ট। আপনার এম থাকতে হবে একটা লাইফে যে আমি এখানে যাব, যেভাবে হোক এইভাবে যাব। কাউকে কিছু বলার দরকার নেই, নিজেকে নিজে বলবেন, ওটার জন্য প্রে করবেন, ওটার জন্য চেষ্টা করবেন, অ্যান্ড বিলিভ করবেন নিজেকে যে নিজে পারবেন। নিজেকে কোনোদিনও ছোট মনে করবেন না যে না আমি আমি খারাপ স্টুডেন্ট, আমি এই সেই, বা আমি পারবো না। আমি পারবো এটা মনে করবেন, হয়ে যাবে। আমি ইউকে তে আসার পরে অনেক ডিফিকাল্টি ফেস করেছি, অনেক রকম অড জবও করেছি, যেটা সত্যি কথা, আমি মিথ্যা বলবো না। বাট আপাতত আল্লাহ আমাকে ভালো একটা জব দিয়েছে, ভালো একটা পজিশন আমি এখন আছি। এই হার্ডশিপটা করার কারণে ভালো একটা জায়গায় আসতে পেরেছি। তো আমি বলবো যে আপনারা আসেন ইউকেতে, ইউকেতে অনেক অপরচুনিটি আছে। আসার পরে আশাহত হবেন না। আসার পরে দেখবেন যে অনেক, আমি তো দেশে তো আমার আম্মু আব্বুর সাথে থাকতাম। তো ইউকেতে আসার পর আমি পুরো একা হয়ে গেছি, তখন হচ্ছে সিনারিওটা পুরো ডিফারেন্ট। বাট হতাশ হইনি। সো আমি বলবো যে আপনি আসেন, হতাশ হবেন না, নিজের প্রতি ফেথ রাখেন, ট্রাই করেন। এনিথিং ক্যান পসিবল। জাস্ট নিজের উপর ফেথ রাখতে হবে এন্ড ওয়ার্ক হার্ড করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। আপনাকে ব্রেনই হইতে হবে। আপনি যদি মেরিট স্টুডেন্ট হন, দ্যাটস ফাইন। যদি এটা নাও হন, এটা ম্যাটার করে না। আপনি মেইন জিনিস হচ্ছে আপনি কতটা হার্ড ওয়ার্ক করতেছেন। হার্ড ওয়ার্ক করলে আল্লাহর উপর ট্রাস্ট হবে, এনিথিং পসিবল। সো এটাই হচ্ছে আমার লাস্টে মেসেজ সবার প্রতি। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা লাস্ট একটা কমেন্ট নিব এবার। আমাদের ইয়াস। অনুষ্ঠান মোটামুটি প্রায় একদম শেষের দিকে। হোসনা জি ম্যাম। বাহার অপর্ণা জানতে চেয়েছে ভাই, আমাদের এই যে পুরো যে হাই ডিগ্রির যে প্রোগ্রামটা, স্টাডিজ এর মধ্যে কখনো যদি কস্ট ক্রাইসিস হয়, তাহলে আসলে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাওয়ার কোনো পসিবিলিটিস আছে কিনা? আচ্ছা, এখানে আচ্ছা, আমার ইউনিভার্সিটির কথা আমি বলি। আমার ইউনিভার্সিটি হচ্ছে 16,870 পাউন্ড আফটার স্কলারশিপ ছিল। সো ওইটার 50% আমি দিয়ে আসছি দেশ থেকে। বাকি 50%টা আমাকে ওরা, আহ, ওখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি তিনটে ইনস্টলমেন্টে দিতে পারবেন, একটা হচ্ছে আপনি 6টা ইনস্টলমেন্টে দিতে পারবেন। এখন যদি 6টা ইনস্টলমেন্ট হয় তাহলে প্রতি মাসে আপনার লাইক ধরেন 2,000 পাউন্ড বা এরকম কিছু 1,500 আসে। সো ওইটা আপনার দিতে হবে, ওইটা দিয়ে আপনার জন্য সুবিধা হবে। তাহলে ধরেন অনেক ইউনিভার্সিটি ক্রাইটেরিয়া আছে, আপনি এসে টিউশন ফি দিতে হবে। সো আসার আগে আপনি একটু দেখে নিতে হবে যে কোনটা আপনাকে ভালো ইনস্টলমেন্ট দিতেছে। যদি আপনার ফাইন্যান্সিয়ালি একটু প্রবলেম থাকে, যদি ইনস্টলমেন্ট বেশি থাকে, এটা আপনার জন্য সুবিধা। এন্ড ইন কেস যদি বাই চান্স আপনি টিউশন ফি দিতে না পারেন, ওরা আপনাকে টাইম দিবে। ওরা কিন্তু ফার্স্টই আপনাকে আপনার ভিসা উইথড্র করে দিবে না। কারণ দেখেন, আপনি 50% টিউশন ফি দিয়ে আসছেন, ওরাও চায় না আপনি এখান থেকে চলে যান বা আপনাকে এখান থেকে স্টুডেন্টশিপটা উইথড্র করে দিক। ওরা আপনাকে টাইম দিবে। বাট এই টাইমের মধ্যে ধরেন আপনি ওদের কাছ থেকে বলে বলে টাইম নিতে পারবেন যে আমাকে আরো 1 মাস টাইম দাও, 2 মাস টাইম দাও। সো বাট এট দ্য এন্ড যদি আপনি এন্ডে যে একবার সে মোমেন্টটিকে যদি মানে সবকিছু পরিশোধ করতে না পারেন,
সেক্ষেত্রে হয়তোবা অনেক ক্ষেত্রে ওরা আপনার স্টুডেন্টশিপ বা কাজটা উইথড্র করে দেয়, সেক্ষেত্রে হয়তোবা আপনার দেশে ব্যাক করতে হবে। তো এই জন্য মেইনলি বলবো, আপনি আসার আগে আপনার ফাইন্যান্সিয়ালি কতটা স্টেবল এটা দেখে আসুন, এন্ড কতটুকু আপনি এফোর্ড করতে পারবেন, ওই এফোর্ট বেসিসে আপনার হচ্ছে ইউনিভার্সিটি চুজ করে আসাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাদেরকে আপনার পুরো সময় দেওয়ার জন্য থ্যাংক আর ইউ। এত সুন্দরভাবে আমাদের ডিটেলস ইলাবোরেটলি সবকিছু ব্যাখ্যা করার জন্য। আশা করি আমাদের সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আসলে স্বপ্ন দেখছেন ইউকেতে গিয়ে হায়ার স্টাডি করে এবং ক্যারিয়ার সেট আপ করার জন্য, তাদের জন্য এই সেশনটি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট হবে। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে সময় থ্যাংক দেওয়ার ইউ সো জন্য মাচ। আপনাকে। থ্যাংক ইউ আপনাদেরকে, এন্ড থ্যাংক ইউ এক্সিস ডেন্টাল স্কুলকে এন্ড সবাইকে যারা আমাকে ইনভাইট করেছেন। যদিও এটা আমার ফার্স্ট ফার্স্ট লাইভ সেশন, এন্ড থ্যাংক ইউ আপনাদেরকে। এন্ড আমি জানি না আমি কতটুকু ভালোভাবে বুঝাতে পারছি আপনাদেরকে, বাট যতটুকু ইনফরমেশন ছিল আমি লিখেও রেখেছি খাতাতে, দেওয়ার চেষ্টা করেছি। এন্ড বেস্ট অফ লাক এভরিওয়ান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, তাহলে জুই আমরা কি শেষ করতে পারি? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। আল্লাহ হাফেজ সবাই। থ্যাংক ইউ। আমাদের আল্লাহ হাফিজ। এই এমপিএইচ ডিগ্রি নিয়ে সামনে আরো সেশন আসবে, আমরা ইনশাল্লাহ অস্ট্রেলিয়া ইউএসএ নিয়েও সেশন করার ট্রাই করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।